তাদের জন্য। যেমন এই যে আজকে বলল যে আমরা শুরু করি না। আসলে ব্যাপারটা হচ্ছে শুরু করে ফেলা ভালো। কিন্তু যেহেতু আমাদের এখান থেকে শেখে তো আর আমি নিজেও তো অনেক ব্যারিয়ার পার করে সেই ভাষাটা শিখতে পারছি। তো আমি চাই যে আমি যে ব্যারিয়ার গুলো আসলে আহ, কি বলবো পেনিট্রেট করতে অনেক কষ্ট হয়েছে, অনেক সময় লাগছে, অনেক এক্সপেন্সিভ ছিল আমার জন্য। এটা যেন অন্য কারো না হয়, এজন্য আসলে আমরা একটু ফ্লেক্সিবল করে চালাচ্ছি। যদি 1 মাসের কাছাকাছি হয়ে গেছে, সবাই একটু দ্রুত রেডি হয়ে গেলে আমাদের ক্লাসটা শুরু হবে। তো আমার মনে হয় আপনি শুরু করতে পারেন চাইলে। জি। এখন ব্যাপার হচ্ছে যে তন্ময়কে একটা রিকোয়েস্ট করতে হবে, প্লাস লায়লা শারমিনকে। আপনাদেরকে কিন্তু তার জন্য একটা স্পেশাল কেয়ার নিতে হবে, যে মাঝে মাঝে এই তাকে মানে আমাদের যে ইয়াতে আর কি টেম্পো যেটাকে বলা যায় না, টেম্পু না, টেম্পো যে ছন্দটা আছে, এই ছন্দে যদি সে ক্যাচ করতে পারে। আর আমি এক্সট্রিমলি আনন্দিত যে আমাদের যারা এখানে আসে তারা আলহামদুলিল্লাহ যথেষ্ট ট্যালেন্ট, এবং আপনাদের সংখ্যা যারা বলছিলেন, হ্যাঁ, এটা আসলে আনবিলিভেবল। আপনাদের উচ্চারণগুলো এত সুন্দর ছিল, আমি সবগুলো শোনার চেষ্টা করছি। সবচেয়ে মানে আমরা তো বুড়া বুড়া হয়ে যাই এখনো, মানে কেবল ইয়ে আছি। মানে এই যে হাসানুজ্জামানের এত কিছুর পরে ও মাঝখানে অনেকগুলো ক্লাসে ছিল না। হাসান মানে হাসানের উচ্চারণ গুলো মার্শাল্লাহ খুবই সুন্দর হচ্ছিল আর কি, আমাদের সুমনের। হম। এবং অন্যান্য সবার তো বললে আসলে বোকামি বলা হবে। আইরিন, আপনার উচ্চারণটা একদম পারফেক্ট। হুম, ঠিক আছে। তারপর সাকিবের উচ্চারণ, হ্যাঁ, উম, মানে খুবই ভালো লাগছিল আমার। খুবই ভালো লাগছিল যে আপনারা খুব সুন্দর করে উচ্চারণ করছিলেন। আর আরেকটা জিনিস হচ্ছে, মুশফিককে একটু কষ্ট করে আমাদের আশিকের সাথে একটু যোগাযোগ করতে হবে। হুম। জি ভাই, আমি আশিক ভাইয়ের হয়তো সাথে কানেক্ট করাই দিব না, আমি এখনো ঠিক করে আছে। আপনার সাথে না, তবে খুবই সুন্দর। কথা ইউ আর, হ্যাঁ, ইউ আর মোস্ট ওয়েলকাম মুশফিক। হ্যাঁ। আহ, আর কিছু না, আমাদের সাথে মজা হবে আপনাকে। জি, থ্যাংক ইউ। কাকন ভাইয়া, আপনি যদি আপনার শর্ট ইন্ট্রোডাকশনটা যদি একটু ওনাকে একটু আচ্ছা, আমি একটু সংক্ষেপে ইয়াটা, এখানে অনেকেই হয়তো বা জানে সবাই টুকটাক, এখানে এখানে যারা আছে সবাই জানে। আমি কাকুন মাহমুদ, আমি অস্ট্রিয়াতে থাকি। আমি এখানে একটা পাবলিক হসপিটালে আইটিতে আছি সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে। আচ্ছা। আর আমি হচ্ছি মানে আহ, আহ, এরকম মানে সবাই আসলে বিভিন্ন দেশেই তো একটা অপরচুনিটি আছে, মানে ডুয়াল সিটিজেনশিপের। তো আমি হচ্ছি ধোপিকা কুত্তা, না ঘাড়কা না ঘাটকা। মানে আমি একদিক দিয়ে বাংলাদেশেরও কেউ না, আমি আরেক দিক দিয়ে অস্ট্রিয়ারও কেউ না। ভাই, এখন আপনার কি অবস্থায় আছেন, কেন এরকম আছেন আপনি? এটার অবস্থাটা এই জন্য কারণ অস্ট্রিয়ার আইন অনুযায়ী সিটিজেনশিপ নিতে গেলে, হ্যাঁ, হুম। আহ, বাংলাদেশের সিটিজেনশিপটাকে আসলে ইয়া করতে হয়, প্রভোগ করতে হয়, ঠিক আছে। তো আচ্ছা। আমাকে বাংলাদেশের সিটিজেনশিপটা যেহেতু ছেড়ে দিতে হয়েছে, হুম হ্যাঁ। হুম। আর আমরা তো কালো, তাই না? ভাইয়া, আপনি ইনফ্যাক্ট তো আমরা কালো ফর্সা। না, এই ফর্সা বলে কোনো কিছু নাই, একটা সাদা একটা কালো। হ্যাঁ, এই ফর্সা কথাটা হচ্ছে তেলবাজি কথা, বুঝছেন ব্যাপারটা? ফর্সা বলে কোনো কিছু নাই। এবং এদের এখানে একটাই গায়ের রং, সেটা হচ্ছে সাদা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই দিন যেটা বললেন আপনারা শুনলাম আর এবং কি, দেখলাম। অস্ট্রিয়াতে আলহামদুলিল্লাহ কোনো রেসিসিজম নাই। হ্যাঁ। তালিটা। এইখানে এই রেসিসিজম গুলো কোনো কিছুটাই নাই। কিন্তু ব্যাপার হচ্ছে কি, আহ, আপনি তো মানে মানে আমি 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 বাংলাদেশের সিটিজেন না হলেও কিন্তু আমি বাংলাদেশে যাই বলবো দেশটা আমার, তাই তো? হুম হুম হুম, অবশ্যই। ওরাও ওদের দেশটাকে বলে দেশটা আমার। হুম হুম। এবং দেশপ্রেম ওদের অনেক তীব্র না ভাইয়া? ওরা ওদের দেশকে যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ মাত্র 20 বছর 25 বছরের একটা ডিস্টেন্সের মাঝখানে, বা 30 বছর একটা ডিস্টেন্সে দুইটা পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ ফেস করার পর ওরা যে ওদের দেশটাকে মানে কত মায়া, কত যত্ন আর কত ভালোবাসা দিয়ে এই জায়গাটায় নিয়ে আসছে, যে ওদের সামনে দাঁড়ায় আপনি পৃথিবীর কোন জাতির দেশপ্রেমের গল্প শোনাইতে পারবেন না। হ্যাঁ, হোক না সেটা ভারত, হুম। ঠিক আছে। এদের মতো দেশপ্রেমের গল্প আপনারা কারো কাছে, এটা যেই বলবে সেই মিথ্যা বলবে। দেশপ্রেম কাকে বলে?
তো এটা একটা ব্যাপার। আর আমাদের খুব রিসেন্ট গত 10 তারিখে ঈদের পরে আমাদের এখানে একটা খুব মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। ঠিক আছে, খুবই মর্মান্তিক। আমাদের এরকম একটা ঘটনা মানে এর আগে একটা ঘটনা ঘটেছিল 2015-এ। এটা ছিল এই অস্ট্রিয়াতে ঘটে যাওয়া সবচেয়ে বড় একটা আততায়ী এর ঘটনা। সেখানে ওই সময় 3 জন মানে স্পট ডেথ, আর এখানে 11 জন। অস্ট্রিয়ার ইতিহাসে এত বেশি ক্যাজুয়ালিটির কোনো রেকর্ড নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। ঠিক আছে, তো এটা একটা দুঃখের বিষয়। উম, আমার কিছু লেখা আছে, আপনারা চাইলে পড়তে পারেন। আমি আপনাদেরকে হয়তো লিঙ্ক দিয়ে দিব হোয়াটসঅ্যাপে। একটা ফেসবুক একটা গ্রুপ আছে, সেখানে লিখছে এটা নিয়ে। গতকালকে একজন আমাকে রিকোয়েস্ট করেছে আপনাদের সিরাজগঞ্জ অথবা নেত্রকোনা যে কোনো একটা ডিস্ট্রিক্টের, সে এখন ডিস্ট্রিক্ট জাজ, উনি আমাকে রিকোয়েস্ট করছে কিছু লেখা লিখতে। তো আমি গ্রাজের এই গল্প, এই জিনিসগুলো নিয়ে লিখছি। আপনারা চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর আশিক, আশিক কি শুনছেন? না, শোনা যায় না, আল্লাহ জানে। আশিককে বলে আমাদের মুশফিক সাহেবকে যদি আমাদের গ্রুপে অ্যাড করে নেওয়া যায়। আর আপনাদের ক্লাস আছে আজকে? ভাই সবাই ঈদ ঈদ করতে ভাইয়া। হুম, আপনাদের ক্লাস নাই? হুম, সমস্যা নেই, একটু ধীরে ধীরে কিন্তু আমাদেরকে শুরু করতে হবে। তবে আইরিনকে আমি বারবার বলবো, আইরিন কি আমাদের এই গ্রুপটাতে আছে? আমাদের হোয়াটসঅ্যাপ যে স্পিকিং গ্রুপটা আছে, ওইটা কি আছে? সম্ভবত নাই। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা আপনি লাল সাহেব, আপনি একটু লিঙ্কটা দিয়েন তো, অথবা ওনাকে অ্যাড করাই দিয়েন তো। ঠিক আছে, ওকে ভাই, ঠিক আছে। যারা B1 দাবি করে আর কি, হ্যাঁ, সম্পর্কে আইনের কাছে আসলে তাদেরকে দুই একটা সংখ্যা উচ্চারণ শেখা উচিত। জি ভাই। হুম। না, খুবই সুন্দর হয়েছে আজকে আপনাদের ইয়া, খুবই ভালো হয়েছে। এবং আমার তো মানে আমি শুনছিলাম আর কি, খুবই ভালো লাগছিল। আবার কন্টিনিউ টুকটাক করে কন্টিনিউ করেন। হুম। আর আর খালি সুমনের একটু ওই বুকুশটা বিয়ের টাফেলটা একটু যত্ন করে পড়তে হবে। আবি আন্তন বেবি ব্যথা সেবি সেজা দেবি দরা, কবিতার মতো করে পড়লে এত সুন্দর লাগে, খুব ভাল লাগে। হ্যাঁ। আর যে কোনো ইন্টারভিউয়ে এখন পর্যন্ত তো আমি কাউকে বলতেই শুনি নাই। হ্যাঁ, কাউকে মানে এই বুকসটা বিয়ের টাফেল দিয়ে কারো নাম বলতে শুনি নাই। তো আমাদের সবাই তো বলে। তো এটা খুবই সুন্দর একটা ব্যাপার। ইনফ্যাক্ট A2 B1, সরি A2 না B1 করতেছে আর কি। আমি জিজ্ঞেস করছি যে বুকসটা বিয়ের টাফেল, এটা সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। হ্যাঁ, যদি এটা ব্যাপার না, এটা তাদের ব্যাপার। কিন্তু মানে আমাদেরকে এটা করতে হবে। বুকসটা বিয়ের টাফেল, তারপর এটার নাম কি, সালেন। ঠিক আছে, জি আর ভাই। আর হচ্ছে যে পার্সোনাল ফরেস্ট প্রোনোমেন এবং প্রেপোজিশন। এই 4টা জিনিস যদি কেউ জানে, হ্যাঁ, আর্টিকেল তো অবশ্যই আছে। আর্টিকেল, আর্টিকেল আছে ভাগগুলা। হ্যাঁ, আর্টিকেল, পার্সোনাল প্রোনোমেন, অল্প কিছু জিনিস কিন্তু না। জি আর্টিকেল ভাই। কয়টা আছে? ইয়া কি জানি বলে, তন্ময়, কয়টা আর্টিকেল হবে আমাদের? দেয়ার দি দাস, বলেন দেখি। খুব বেশি না, দেয়া দিয়ে দাস দেন দেন, দেন, তাই না? এইটাই তো, এই 5টাই তো। হ্যাঁ। এই 5টা আর্টিকেল, ক্ষেত্র বিশেষে, প্লাস পার্সোনাল প্রোনোমেন কয়টা আছে? 27টা হবে না? হ্যাঁ, না, পার্সোনাল প্রোনোমেন তুলা না তো। হ্যাঁ, ich, 9টা। ich, du, ihr, er, es, sie, wir, 9টা তারপর কি হয়ে আছে? ভাই 8টা বা 7টা। 9টা। জি জি হ্যাঁ, ভাই। হ্যাঁ, জি, এই তো এই 8টা 9টা। এই কয়েকটা পার্সোনাল প্রোনোমেন, এরপর কি আমাকে গ্রামাটিকটা শিখতে হবে, এই ফর্মুলা এগুলো। তো দেখা গেল কি আমাদের আর্টিকেল চলে গেল, পার্সোনাল প্রোনোমেন চলে গেল, আরেকটা থাকে হচ্ছে প্রেপোজিশন। জি ভাই। প্রেপোজিশন হাতে গোনা কয়েকটা আছে, হয়তো বা বেশি হবে না। bist du vor ohne gegen an auf unter in neben über hinter vor zwischen। ঠিক আছে, এখানে 13টা। আর এইদিকে কি আছে?
আহ, আহ, হ্যাঁ, হ্যাঁ, এখানে আছে 6টা, সব মিলায় হচ্ছে 21টা। ঠিক আছে, 21 আর 5, 26 আর পার্সোনাল প্রোনাউন 10। এই 36টা শব্দ কেউ যদি মন দিয়ে পড়ে, বাকিগুলা গ্রামাটিক শিখে নিতে হবে, ফর্মুলা দিয়ে শিখে নিব আমরা। এই শব্দগুলোর একটু ডেপথে চলে গেলে জার্মানের A1 কমপ্লিট। ঠিক আছে, আর ডেফিনেটলি সালেন আছে আর বুকস্টা বিয়ারেন আছে। হ্যাঁ, এই কয়েকটা জিনিস যদি কেউ জানে, জার্মানের A1 কিন্তু কমপ্লিট। এরপর শুধু খালি শব্দ শিখতে হবে। হুম, আর ওই একবার এক টিচার বলছিল না যে তুমি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে কলেজ পর্যন্ত পড়াশোনা করার সময় একটা কবিতা না লিখো, তাহলে তুমি বাঙালি কিসের? একটা কবিতা লিখতে হবে। কবিতা ব্যাপারটা মানে কি শব্দ, এই শব্দ শিখতে হবে। শব্দ এমনি এমনি চোখের সামনে পড়লেই চলে আসবে, এটাকে এইটা বলে, এটাকে এইটা বলে, খালি সাজাইতে হবে, ফেলে দিতে হবে, হয়ে গেল। এটা এত জটিল কিছু না, আপনারা সবাই পারবেন, খুব ভালো করেই পারবেন। একটু খালি লক্ষ্য রাখলেই হবে। আমি মেলাক্ষণ বকবক করলাম। হ্যাঁ, মুশফিককে হ্যাসলিক ওয়েলকাম, মানে হচ্ছে হার্টি ওয়েলকাম। আর অ্যাক্টিভ থাকবেন, ভালো একটা কিছু হবে ইনশাআল্লাহ। ইউ আর মোস্ট ওয়েলকাম। ঠিক আছে। আচ্ছা, বইয়ের একটা পেজ পড়ি আমরা। হ্যাঁ ভাই, আপনি এই ফার্স্ট পেজটা যদি একটু ইয়ে করে দিন। আচ্ছা, এখানে কি বলছে একজন পড়েন তো একটু। এগুলো কিন্তু আপনাদের সবাইকে পড়ানো হয়েছে। হ্যাঁ জি ভাইয়া, একটু পড়েন, কেউ একজন পড়ে। এখানে বলতেছে গুতেন টাগ, মাই নামে ইজ মারিয়ন ফ্লেচার und Fleischer und wir haben heißen sie. হ্যাঁ, তাহলে Wie heißen sie? একটু বাংলায় বলতেন। খুবই সুন্দর হয়েছে, পারফেক্ট। এটা হচ্ছে যে গুতেন টাগ মানে হচ্ছে যে গুড ডে বা কিছু এরকম। মাই নামে ইজ, আমার নাম হয় মারিয়ন ফ্লেচার und এবং ভি হাইসেন্সি, এবং আপনি কে বা কিছু। হ্যাঁ, আপনাকে কি নামে ডাকা হয়? আপনাকে কি নামে ডাকা হয়? তখন এখানে বলতেছে মাই নামে ইজ, এটা আর কি। হ্যাঁ, মাই নাম ইজ ভি হাইস। আচ্ছা, বলেন তো আমরা মানে কিভাবে অন্য আরেকজনকে মানে জিজ্ঞেস করতে পারি তার সম্পর্কে? একটা তো এখানে বললো যে ভি হাইসেন্সি, এছাড়া যদি আমাদের সমবয়সী বা এরকম কিছু হয়, সেক্ষেত্রে ভি আইস ডু বলতে পারি আমরা। আরেকটা কি বলতে পারি ভাইয়া? আরেকটা হচ্ছে অনেকগুলাই তো ছিল। আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, দেয়ার ইজ, দেয়ার সিন্সি, এটা। হ্যাঁ, আর হচ্ছে যে হি ইজ ইয়ার নামে দিতে। হ্যাঁ। আচ্ছা, এটা একটু আমরা রিপিট করি, একজন হচ্ছে আরেকজনকে জিজ্ঞেস করি। জি, কে শুরু করবেন? হ্যাঁ, সাকিব ভাই শুরু করেন। ভি ইজ ইয়ার নামে দিতে। হাসান ভাই বলেন। My name is হাসানুজ্জামান। আপনি আবার কোশ্চেন করেন, ডিফারেন্ট কোশ্চেন। আচ্ছা, তো ভি ইজ দাইন নামে বিতে।
আরিন আপু? Mein Name ist Salim Farhana. GSMC. আবার সাকিব ভাই? Ich bin Sakib Islam. Wer ist ihr? Wer ist sie? হ্যালো, এটা খুব সুন্দর একটা কোশ্চেন ছিল। Yes. দেয়ার ইজ সি, একটু ক্লিয়ার করি, যদি আপনি সি বলেন তাহলে ঠিক আছে, যদি বাচ্চা জি। হয় মানে আপনার থেকে ছোট, আপনি শিওর যে আপনার থেকে ছোট, দেয়ার ইজ সি আপনি জিজ্ঞেস করতে পারেন, মানে সে কে, মেয়ে হইতে হবে। আর জি। যদি আপনি সম্মান দিয়ে বলেন তাহলে বলতে হবে দেয়ার সিন্ড সি, ঠিক আছে? জি। তখন প্লুরাল করে বলতে হবে। এখানে মজার একটা ব্যাপার হচ্ছে, যখন জার্মানে বা অস্ট্রিয়াতে আপনাকে তুমি করে বলবে নাকি আপনি করে বলবে, হ্যাঁ, এরকম একটা সিচুয়েশন হয়ে যায় যে একই রকম বয়স, হ্যাঁ, তখন এরা সব সময় ইয়া করে বলে, তোমরা করে বলে, তুমি করে বলে না। তুমি যেমন দু, সি মানে আপনি, ঠিক আছে? দু মানে হচ্ছে তুই, তুই, এটা তুমি ঠিক না, তুই, হ্যাঁ। আর জি মানে আপনি। তো আমাদের মাঝখানে একটা আছে না তুমি, হ্যাঁ। এই তুমিটাকে তখন ওরা বলে এমন করে ইহা, বিসাইড ইয়া গেটস ইয়া গুড, মানে তোমরা কি ভালো আছো, হ্যাঁ। এই ট্রিকটা কিন্তু অনেকেই জানে না, ঠিক আছে? এটা খুবই ইন্টারেস্টিং একটা ট্রিক। আপনি শিওর হয়ে গেছেন যে আপনারা সমবয়সী এবং একই লেভেলে জব করেন, কিন্তু আপনি তাকে আপনি বলতে পারতেছেন না, তুইও বলতে পারতেছেন না। তুই বললে কিন্তু এখানে খুব মাইন্ড করে, ঠিক আছে? A1 থেকেই আপনাদেরকে অভ্যাস করতে হবে হুট করে কাউকে তু, উই গেটস দিয়া, দেয়া বিস তু, এই শব্দগুলো কিন্তু বলা যাবে না, হ্যাঁ। এটা আপনাকে শিখতে হবে A1 A2 তে গিয়ে। B1 এ গিয়ে আপনি তু এর প্র্যাকটিস করবেন, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু অপরিচিত, একদম অপরিচিত কেউ, অথবা আপনার থেকে বয়সে ছোট না হওয়া পর্যন্ত, আপনি কনফার্ম যে সে আপনার বয়সে ছোট, ঠিক আছে, সেই ক্ষেত্রেই আপনারা দু ব্যবহার করবেন, হ্যাঁ। আর মাঝখানে সাধারণত অফিসিয়ালি, এটা আপনাদেরকে ট্রিকটা শিখাই দিচ্ছি, কিন্তু আপনারা এটাও ব্যবহার করবেন না। প্রশ্নর ক্ষেত্রে ক্লাসে আপনারা দু ব্যবহার করবেন, ঠিক আছে? কিন্তু যখন একটা পাবলিক প্ল্যাটফর্মে থাকবেন, কাইন্ডলি wer bist du, was hast du gemacht, ঠিক আছে? পরিচিত না হলে আপনারা এই শব্দগুলো, দু শব্দটা ব্যবহার করবেন না। এবং পারমিশন নিতে হবে যে আমি আপনাকে দু বলতে পারি কিনা। এটার একটা বাক্য আছে, এই বাক্যটা বলে können wir duzen, মানে দু সেট ইন, duzen, oder sollen wir sitzen, মানে আমরা সি করে বলবো নাকি আমরা দু করে বলবো, ঠিক আছে? এটা আপনারা লিখে নিতে পারেন, können wir duzen oder sollen wir sitzen, ঠিক আছে? যদি যেমন কিছু কিছু অফিসিয়াল জায়গা আছে যেখানে আপনাকে বলেই দিবে আমাদের দু কুলতুও, আপনি যখন জব করবেন বা কাজ করবেন আপনাকে বলে দিবে আমরা কিন্তু এখানে সবাই সবাইকে দু করে বলি, ঠিক আছে? এবং কিছু কিছু জায়গা আছে, যেমন আমি যখন আমার হসপিটালে শুরু করছিলাম তখন আমাকে বলে দেওয়া হয়েছিল যে আমরা আমাদের ডিপার্টমেন্টের মধ্যে দু, ঠিক আছে, আমাদের আইটির মাঝখানে দু বলি, কিন্তু আমরা ইন হাউস সবাই সবাইকে সি বলি, হ্যাঁ। মানে আপনি আমাদের টোটাল 800 এমপ্লয়ির মাঝখানে আমরা যে 11 জন আছি, হ্যাঁ, এই ওরা 11 জন শুধু দু বলতে পারে একজন আরেকজনকে, আর বাকি সবাই সবাইকে আপনি করেই বলে, এটা বলতে হবে, এটাই ফর্মাল, ঠিক আছে? তো মানে শুধুমাত্র পৃথিবীতে আমার এই জার্মান রিজিয়নে একটা জাতি আছে যারা কখনোই আপনাকে আপনি করে বলবে না। জানেন এই জাতিটা কারা? না ভাইয়া, জানি না তো, আমি জানি না, আর কেউ জানে কিনা? আচ্ছা, অন্য কেউ একটু বুদ্ধি খাটায় বলেন।
আপনাকে ওরা কখনোই আপনি করে বলবে না, ওদের সাথে পরিচয় হওয়া থেকে শুরু করে সবকিছুতে ওরা আপনাকে তুমি করে বলবে বা তুই করে বলবে আর কি। সৌদি হ্যাঁ, সৌদিটা কি? না 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 না, সৌদি না, শুধুমাত্র আফ্রিকানরা জার্মান অঞ্চলে এসে কখনোই আপনাকে, শুধুমাত্র আফ্রিকানরা, হ্যাঁ, 99% আপনাকে তুই করে বলবে, ঠিক আছে? ওরা কি একটু অসভ্যতাই তো নাকি? আসলে ওরা আপনিটা মানে কি, ওরা ওরা তো মানে কলোনি ছিল অনেক বছর, তাই না? আচ্ছা আচ্ছা। তো কলোনি, এখনো ওরা কলোনি আছে, এই কলোনিটা হচ্ছে ফ্রেঞ্চের অথবা ইংরেজদের, হ্যাঁ। তো ওদের সাথে মানে এই যারা কলোনি যারা করেছিল, এরা কখনোই ওদেরকে সম্মান, এরা মানুষই মনে করে না ওদেরকে। তো ওরা জন্ম থেকে দেখে আসতেছে যে আমাকে তুই করে বলে, আমি তুই করে বলবো। তুকারি করে বলছে ওদেরকে, এই জন্য ওরা শিখে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা শেখে না, এবং এটা কি জিনিস ওরা ওটা বুঝেই না, এই তুই ডাইরেক্ট, বুঝতে পারছি। ঠিক আছে? এদের 95% মানে আপনাকে তুই করে বলবে, শুরুতেই তুই করে বলবে জার্মানি, ঠিক আছে? সো জি ভাই। কাইন্ডলি আপনারা, মানে আমাদের গ্রুপেও দেখা যায় যে B1 কমপ্লিট করছে, B1 কমপ্লিট করার পর সার্টিফিকেট আছে বলতেছে, কিন্তু আপনার সাথে শুরু করতেছে তুই দিয়ে, উইকেটস দিয়া, ওয়াজ মার্কস তু, ঠিক আছে? আর বিশেষ করে অস্ট্রিয়া এবং জার্মানি, এই দুটো রিজিয়নে, হ্যাঁ, না এটা এটা বললে ভুল হবে, পুরো জার্মান রিজিয়নে আর কি, এটা লুক্সেমবার্গ হোক, লিখটেনস্টাইন হোক, অস্ট্রিয়া, জার্মান, সুইজারল্যান্ড হোক, আপনি অফিসিয়াল কাউকেই অন ডিউটিতে তুমি করে বা তুই করে সম্বোধন করতে পারবেন না। হুম, ব্যাড ম্যানার্স একদম। একদম খুব খারাপ একটা ব্যাপার, এবং আপনারা এটা এখন থেকেই কাইন্ডলি প্র্যাকটিস করবেন। মানে এটা আমাদের অলরেডি প্র্যাকটিস হয়ে গেছে, কারণ আপনি আমাদেরকে খুব ভালোভাবে বুঝাইছেন যে অপরিচিত বা সম্মান না হ্যাঁ, দিয়ে করতে হবে। এবং এবং কেউ আপনার সাথে তু করে বললেই আপনি প্রশ্ন করার বলা শুরু করবেন, আমরা কি আমাদেরকে চিনি? হ্যাঁ, আহ, যদি সে জার্মানের কিছু শব্দ জেনে থাকে, সে সাথে সাথে আপনাকে সি করে বলবে। এটা হচ্ছে একটা ট্রিক্স যে সে জার্মান কতটুকু জানে, ঠিক আছে? না, আপনারা কন্টিনিউ করেন, এটা খুব ভালো হচ্ছিল। আপনার এই জিনিসটা খুব ভালো লাগছে যে ভেয়ারি সি, হ্যাঁ, এটা অবশ্যই তন্ময় এটার ব্যাখ্যা দিত, আমি একটু বেশি করে বলে দিলাম আর কি, এই ইতিহাস সহ, ঠিক আছে? আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, আমরা তাহলে এভাবে ইন্ট্রোডাকশন করার একটু চেষ্টা করি, যেমন গুটেন টাগ or হ্যালো, তারপর হচ্ছে বলো মাই নামে ইজ তন্ময় মণ্ডল und wie heißen Sie? ঠিক আছে? ওকে, সাকিব ভাইকে দিয়ে শুরু করি। জি ভাইয়া। হ্যাঁ, আমি introduction- আমি হচ্ছে যে হাসানুজ্জামান ভাইকে বলবো, তাই তো? না, আপনি জাস্ট আপনার ইন্ট্রোডাকশন দেবেন, যেমন যে গুটেন টাগ, মাই নামে ইজ ওকে। und wie heißen Sie? Guten Tag, mein Name ist Sakib Islam und wie heißen Sie? নেক্সট হাসানুজ্জামান ভাই। আমি কি পরেরটায় যাবো? হ্যালো, আপনি হ্যালো বলতে পারেন অথবা গুটেন টাগও বলতে পারেন। ওকে, আচ্ছা। Guten Tag, my name is তো ওইটা কি আমার নামই বলবো, তাই তো? হ্যাঁ, আচ্ছা, my name হ্যাঁ, আপনার নামটাই বলেন। হ্যাঁ, আপনার নামটাই বলেন। okay, my name is Hasanujjaman und Sie heißen heißt du. und wie heißen Sie und wie heißt du? Wie heißt du? ওকে, আরিন আপনি? Guten Tag, mein Name ist Iris Fatjana und wie heißen Sie? মুশফিক ভাই, একটু চেষ্টা করি। জি ভাইয়া। একটু ইন্ট্রোডাকশনটা দেওয়ার চেষ্টা করি এভাবে।
স্পেলিংটা আমি কিন্তু ঠিক বলতে পারবো না ভাই, ট্রাই করি। হ্যাঁ, মেইন নেম ইজ এমডি মুশফিকুর রহমান und উই এই এটাকে বি কে কি বলে ভাই এখানে বলুন? ভি এই বলে হাইসেন জি, সরি ভি হাইসেন জি। প্রথম বলবেন গুটেন টাগ অথবা হ্যালো, তারপর মাইন নামে ইজ আপনার নাম, কোন ভি হাইসেন জি মানে আপনি কে। und wie heißen Sie? প্রথম থেকে বলি গুটেন টাগ থেকে। Guten Tag. The main name is এমডি মুশফিকুর রহমান। মাইন নামে Main না মাইন হবে এটা মাইন। মাইন Mein name is এমডি মুশফিকুর রহমান und wie heißen Sie? ভি হাইসেন জি। Wie heißen Sie? হ্যাঁ, ডাচ হচ্ছে ডাব্লিউ হচ্ছে ভয়ের মতো উচ্চারণ হবে। জি। হ্যাঁ, অ্যালফাবেট গুলো শিখলে এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে একদমই প্রথম তো। জি। ইংলিশ ভুলে যেতে হবে মুশফিক ভাইয়া, ডাব্লিউ না। আচ্ছা, আমরা কি ইয়াটা একবার দেখবো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস। হ্যাঁ, ওটা একটু শুনি, কারণ আজকে বুক শুরু করলে ওটা আবার রিপিট হবে না, ভাইয়ারাই বিরক্ত হবে তাহলে। ওকে, সাকিব ভাই আর আরেন আপু শুরু করেন। Guten Tag. Guten Tag. Wie heißen Sie? Ich heiße Sakib. Und Sie? Ich heiße Frau Aidin Fardana. Wie alt sind Sie? Ich bin 35 Jahre alt. Woher kommen Sie? Woher kommen Sie, Apu? Hello? আরিন আপু শুনতে পাচ্ছেন? ডিসকানেক্ট হয়ে গেছে নাকি আরিন আপু? সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে ভাইয়া, জয়েন করবে। ওয়েট করি। আচ্ছা, লাইলা আপু কন্টিনিউ করেন তাহলে। জি সাকিব ভাইয়া, জি আপু। জি আমি কোশ্চেন করতেছি, আপনি আনসার করেন। হ্যাঁ, গুটেন টাগ। Guten Tag. চলে আসছে। চলে আসছে, তাহলে আপনারা দুজন করেন, কন্টিনিউ করেন। আরিন আপু আবার শুরু করেন, প্রথম থেকে শুরু করি। Guten Tag. Guten Tag. Wie heißen Sie? Ich heiße Sakib. Und Sie? Ich heiße Frau Aidin Fardana. Wie alt sind Sie? Ich bin 35 Jahre alt. Woher kommen Sie? Ich komme aus Bangladesch. Wo wohnen Sie jetzt? Ich wohne in Dhaka. Sprechen Sie Deutsch? Ja, ein bisschen. Welche Sprache sprechen Sie noch? আপু আরেকবার একটু বলেন প্লিজ। Welche Sprache sprechen Sie noch? Oh, ich spreche Englisch und Bengali. Was machen Sie beruflich? Ich bin Studentin. Haben Sie was studieren Sie? Ich studiere Informatik. Haben Sie schon gearbeitet? Ja, ich habe in einem Café gearbeitet. Haben Sie Hobbys? Ja, ich lese gern und spiele Fußball. Können Sie gut mit anderen Menschen arbeiten? Ja, ich arbeite gern im Team. Wann können Sie anfangen?
Ich kann ab nächster Woche anfangen. Wie lange wollen Sie hier arbeiten? Ich möchte ein Jahr hier arbeiten. Haben Sie Fragen an uns? Ja, wie sind die Arbeitszeiten? Die Arbeitszeiten sind von 9 bis 20 Uhr. Vielen Dank für das Gespräch. Vielen Dank für die Einladung. Auf Wiedersehen. Auf Wiedersehen. সুন্দর। শুধু একটা জায়গায় পারলাম হচ্ছে ওটা হচ্ছে নেক্সট ওকে, আর হচ্ছে আরিন আপু মনে হয় সোয়ানসেন বা সোয়ানসেন কিছু বলছেন, ওটা হচ্ছে জিপসেন হবে। 17. আচ্ছা, লাইলা আপু আর হাসানুজ্জামান ভাইয়া করছেন একবার। ওকে, ভাইয়া শুরু করলাম, হ্যাঁ। হ্যাঁ ভাই আপু। Guten Tag, Guten Tag, wie heißen Sie? ich heiße Hasanujjaman und Sie? Ich heiße. Ich heiße. Okay. Ich heiße Frau Laila Shamim. Wie alt sind Sie? Ich bin 39, 30. তারপর তারপর হলো Jahre alt. হ্যাঁ Jahre alt, Jahre. Jahre alt. আচ্ছা, Woher kommen Sie? Ich komme aus Bangladesh. Wo wohnen Sie jetzt? Ich wohne in Dhaka. Sprechen Sie Deutsch? Ja, ein bisschen. Welche Sprache sprechen Sie noch? Ich bin Student. Aha. Ich spreche. কোশ্চেনটাও বুঝতে হবে যে কি বলতেছে। Welche Sprachen? বলছি না, welche Sprachen sprechen Sie noch? Okay, আচ্ছা, হ্যাঁ, ich spreche English und Bengali. Was machen Sie beruflich? Ich bin Student. Was studieren Sie? Ich studiere Informatik. Haben Sie schon gearbeitet? Ja, ich habe in einem Café gearbeitet. Haben Sie Hobbys? Ja, ich lese gern und spiele Fußball. Können Sie gut mit anderen Menschen arbeiten? Ja, ich arbeite gern im Team. Wann können Sie anfangen? Ich kann ab nächster Woche anfangen. Nächste Woche anfangen. Anfangen. Okay, nächster Woche anfangen. Wie lange wollen Sie hier arbeiten? Ich möchte ein Jahr hier arbeiten. Ich möchte ein Jahr hier arbeiten. Ich möchte ein Jahr arbeiten. Haben Sie Fragen an uns? Ja, wie sind die Arbeitszeiten? Die Arbeitszeiten sind von 9 bis 17 Uhr.
Vielen Dank für das Gespräch. Und vielen Dank für den Einladung auf Auf Wiedersehen. auf Wiedersehen. হাসানুজ্জামান ভাইয়া বেশি বেশি ভাইয়া একটু প্র্যাকটিস করতে হবে ভাইয়া। হ্যাঁ, গ্রুপে হচ্ছে আপনাদের এখন একটা ভয়েস দেয়া ছিল, ওটা থেকে হচ্ছে হ্যাঁ, হেল্প আপনারা কিন্তু কেউ দেননি এখনো, হাসানুজ্জামান ভাইয়া, সাকিব ভাইয়া। আমি তো দিছিলাম, সাকিব ভাইয়া দিছে, আইরিন আপু দিছে। আইরিন আপু দিছে। হ্যাঁ, আচ্ছা, গুড, sehr gut। আর কেউ বাদ আছে? আমার একটা কোয়েশ্চেন ছিল। গেম হইছে। ধন্যবাদ। হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, ভাই এখানে যেটা আমরা পড়ছি ভার্স স্টুডেন্টসি, এখানে তো ইনফরমেটিক যেটা, ওটা তো যারা আইটি রিলেটেড বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড তাদের মনে হয় সম্ভবত। হ্যাঁ, আপনার সাবজেক্ট কি? আপনি আপনারটা বসায় দিবেন আপু। ইংলিশ এন্ড আমেরিকান স্টাডিজ। এখন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে যেটা বলা হয়েছে ইংলিশ, যেটা ইংলিশ লিখছি আর কি আমরা, স্প্রেখে ইংলিশ এন্ড বেঙ্গলি যেটা। তো তাহলে আমার সাবজেক্টটা ইংলিশ এন্ড আমেরিকানিস্টিক হবে নাকি স্টাডিজ এর জন্য ইয়াটা কি হবে? তাইলে লিঙ্গুইস্টিক্স, আপনি লিঙ্গুইস্টিক্স বলতে পারেন, অথবা Sprachwissenschaft বলতে পারেন, অথবা লিটারাতুর বলতে পারেন, ইংলিশ লিটারাতুর, অনেক কিছু ভাবে বলতে পারেন। ঠিক আছে, লিটারেচারকে এরা বলে লিটারাতুর। আর যদি আপনার আমেরিকানিসে ইংলিশ স্প্রাখে, এটাও আপনি বলতে পারেন, আমেরিকানিসে ইংলিশ স্প্রাখে। ভাই ইকোনমিক্স কে কি বলবো? ইকোনমিক্সকে বলে ভিয়েতশাফট। অ্যাঞ্জেলিস্টিক কি? হ্যাঁ, বুঝি নাই। লিঙ্গুইস্টিক মানে লিঙ্গাস্টিক্স যেটাকে বলে, লিঙ্গুইস্টিক্স বলে। লিঙ্গুইস্টিক জিজ্ঞেস করছি না, অ্যাঞ্জেলিস্টিকটা কি? কোনটা? ভাই আর ইঞ্জিনিয়ারিং এর আপনার ইয়ে কি হবে? ANGLISTIK। আপনি আরেকবার বলেন। ANGLISTIK। ANGLISTIK। অ্যাঞ্জেলিক্স। অ্যাঞ্জেলিস্টিক। আংলিশ, এটা আমি জানি না, এটা আমি একটু আপনাদেরকে বলি। হ্যাঁ, জার্মান ভাষাটা কিরকম। ক্লাস তো আমাদের শেষ, নাকি কিছু আছে? তারপর আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করি যেটা হ্যাঁ, জানা উচিত ছিল। ভাই আজকে এই পর্যন্তই থাক। আচ্ছা, আজকে এ পর্যন্ত থাকলে আপনাদেরকে কয়েকটা জিনিস বলি, ঠিক আছে? আপনি যদি বাংলাদেশে কোনো একজন ডাক্তারের কাছে যান, বড় ডাক্তারের কাছে, মনে করেন না, একজন MBBS এর কাছে যান, গিয়ে যদি বলেন আমার মাথা ব্যথা করতেছে, ঠিক আছে, সে আপনাকে কি কি বলবে বলেন দেখি। একটু আউট অফ দ্য সার্কেল আমরা কয়েকটা কথা বলি, এটা থেকে আমরা হয়তো বেশ কিছু ধারণা পাবো। আপনি একজন MBBS ডাক্তারের কাছে গেলেন, সে আপনাকে বললেন যে আমার মাথা ব্যথা করতেছে, সে ডাক্তার আপনাকে কি কি সাজেশন দিতে পারে? হ্যাঁ, মাথা ব্যথার তো আসলে মানে রিজন অনেক থাকতে পারে, তাই না? বলেন স্ট্রেস না নেওয়ার জন্য বলতে পারে। আর কি বলতে পারে? একটু সহজ করে দিই। MBBS এর কারণে আপনার চোখের কোনো সমস্যা আছে কিনা আপনাকে প্রথমে জিজ্ঞেস করতে চোখের হবে। কোনো সমস্যা বলবে, বা এটা আপনার কতদিন যাবত এটা হচ্ছে, এরকম জিজ্ঞাসা করবে। বা আপনাকে জিজ্ঞেস করবে কতদিন, তাই না? এটা বলে কিন্তু যে আপনার চোখের সমস্যা আছে কিনা, আপনি দুশ্চিন্তা করতেছেন কিনা, আপনার ব্লাড প্রেশার আছে কিনা, এরকম কিছু ঠিক মতো হয় কিনা। ঘুমাইছেন কিনা, এটা কয়েকটা কোশ্চেন করবে কিন্তু, তাই না? জি ভাই। আমি ঠিক একইভাবে আমার এক রিলেটিভের কাছে গিয়েছিলাম। উনি ছিল বাংলাদেশের এক সময় প্রথম 10 জন স্পেশালিস্ট ডাক্তারের, মানে খুবই ভালো একজন ডাক্তার। সৌরভ ভাই চিনবে, ওনার নাম ছিল ডক্টর ইউসুফ আলী।
দিনাজপুর মেডিকেল কলেজে তার নামে একটা হল আছে। উনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, ডক্টর ইউসুফ আলী। ৩ জন সার্জন মানে সার্জারি স্পেশালিস্ট মারা গেছে। হি ইজ আ ভেরি নাইস পারসন, ভেরি নাইস পারসন এভার আই মেট ইন মাই লাইফ। তো উনি একদিন আমাকে বলতেছে, তুই যদি মাথা ব্যথার কারণে আমার কাছে আসিস, আমি কিন্তু তোর গলা কেটে দেব, কারণ আমি সার্জারির লোক। ঠিক আছে, সেক্ষেত্রে এমবিবিএস কমপ্লিট করে তারপরে স্পেশালিস্ট করছে, তাই না? ঠিক একইভাবে আপনি মনে করেন কোনো মেডিসিন স্পেশালিস্টের কাছে গিয়ে আপনি যদি বলেন যে আমার মাথা ব্যথা করে, সে কিন্তু আপনাকে ডিরেক্ট নিউরোলজিস্টের কাছে পাঠিয়ে দিবে, তাই কি না? যদি বলেন পেট ব্যথা করে, তাহলে কোনো একজন ইন্টার্নিস্টের কাছে পাঠিয়ে দিবে, তাই তো? ঠিক এরকম, অথবা একজন সার্জারির কাছে পাঠিয়ে দিবে, হোয়াট এভার হইতে পারে। এগুলো হচ্ছে স্পেশালিস্টের ব্যাপার। ঠিক একইভাবে আপনাকে যদি আপনি যদি মনে করেন অ্যাটলিস্ট বাংলাদেশে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, কেউ যদি আপনাকে এসে বলে মিন অর্থ কি বাংলায়, আপনি কি বলবেন? হয়তোবা আপনি একটা অর্থ দাঁড় করায় বলে দিবেন, এটার অর্থ এটা হইতে পারে, হ্যাঁ, এটা হইতে পারে, এইটা হইতে পারে, যেটা হোক। ঠিক একইভাবে আপনি একজন ইংরেজির লোককে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন যে বাংলায়, মানে ইংরেজিতে সে পড়াশোনা করছে, প্রচুর পড়াশোনা করছে, অনেক পাণ্ডিত্য তার। এখন আপনি ওকে বললেন যে বলতো বৃশ্চিক, বৃশ্চিক বাংলায় এটার অর্থ কি? বৃশ্চিকটা কি? তো চিনি না আমরা। এটা একটা রাশি না? হ্যাঁ, বৃশ্চিক একটা রাশি, কিন্তু এটা তার নাম আছে, তাই না? স্করপিয়ন। হ্যাঁ, স্করপিও। তো স্করপিয়নের এখন মনে করেন আপনি বলে ফেললেন, আপনি জানেন বলে, কিন্তু মনে বলবে আরে দূর, তুমি বাংলা জিজ্ঞেস করছো কেন, ইংরেজি জিজ্ঞেস করো আমাকে। এটা বলবে কিন্তু অনেকেই। বা আপনি একটা দলিল বা একটা চিঠি আসছে আপনার কাছে, একটা মনে করেন একটা কি বলবো, একটা ব্রিফ আসছে কোনো একটা অফিস থেকে, এটা ফিনান্স সামথ হইতে পারে। ফিনান্স সামথ মানে হচ্ছে ফিনান্স মিনিস্ট্রি থেকে, বা আমাদের এখানে যেটা ট্যাক্সের যে ব্যাপার থাকে। আপনি একজন ডাক্তারকে যদি দেখান, সে কি দেখে বলবে যে না আমি এটা বুঝতেছি না, বাংলায় লেখা একটা চিঠি আছে? আমাদের এখানে কোনো ডাক্তার আছে কি? না, নেই। মানে মনে করা যাক যে ইয়ার কাছে একটা চিঠি আসলো, এই আমাদের সৌরভ ভাইয়ের কাছে। সৌরভ ভাই, আপনাকে যদি বাংলাদেশ কাস্টমস অথবা বাংলাদেশ কি বলবো আয়কর বিভাগ একটা চিঠি লিখে, আপনি এই চিঠিটা বোঝার যোগ্যতা রাখেন কিনা? বলেন তো। আয়কর বিভাগ থেকে হ্যাঁ, আমাকে পাঠাতে পারে কিনা? হ্যাঁ, আপনাকে বাংলায় একটা চিঠি পাঠায়, বাংলায় তো চিঠি পাঠায়, তাই না? এই চিঠিটা বোঝার ক্ষমতা রাখেন কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আমরা বলি কিন্তু। হ্যাঁ, কিন্তু আমি যদি বলি আয়করের 11 ধারার 3 খতে কি লিখা আছে, কি বলবেন আপনি? না, এটা পারবো না, এটা পারবো না। তার মানে আপনি চিঠিটা বুঝেন না, কিন্তু আমরা বাঙালিরা কিন্তু বলে দিই আমরা বুঝি। আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, নট অনলি দ্যাট, এখানে মাঝে মাঝে আমাদের এই যে এখানে দেখবেন বিভিন্ন গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে একটা ইউনিভার্সিটি একটা মেইল দিছে, হ্যাঁ, যেখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে একটা গেজেটসের একটা কোড, অনেকের কাছে কিন্তু পাঠিয়ে দেয়। হ্যাঁ, বিভিন্ন চিঠি, যে একটা চিঠি পাঠাইলো আপনাকে ইউনিভার্সিটিতে ভর্তি করা হয়েছে বা আপনাকে ভর্তি করা হবে অমুক 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 কারণে। এখানে একটা জিনিস উল্লেখ করে, আমি আপনাকে একটা উদাহরণ দিই, এখান থেকে দেখে একটা উদাহরণ দিলেই হয়ে যাবে। যে মনে করেন গত কয়েকদিন আগেও আমি একটা পাইছিলাম, হ্যাঁ, আপনাকে বন্ধ করে দিচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর
তারপর প্রত্যেকটা চিঠির নিচে একটা জিনিস লেখা থাকে, DGSVO। আপনারা কি লক্ষ্য করছেন অস্ট্রিয়া থেকে যে চিঠিগুলো লেখা থাকে প্রত্যেকটা চিঠির শেষে কিন্তু লেখা থাকে DGSVO। আমি একটা চিঠি একদম ইয়াতে যায় বলি, মনে করেন আপনি কি স্ক্রিনশট দিচ্ছেন? না, স্ক্রিনশট দেই নাই, আমি খুঁজতেছি, কারণ আমি যে দেখতেছি এখানে অনেকের পার্সোনাল জিনিসও থাকতে পারে, তো এই জন্য স্ক্রিনশট দেই নাই। এখানে অফার লেটার গুলোতে দেখবেন অনেক সময় একটা চিঠির মাঝখানে আমি দেখি আমি এখানে কিছু পাচ্ছি কিনা। না, এখানে নাই। দেখতেছি যে আমি একটা চিঠি পাইলে ভালো হয়। আমি একটা চিঠি দেখাই আপনাদেরকে। একটা চিঠি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। গ্যামাস, আমি একটা জিনিস দেখাই, এখন স্ক্রিনশট দিই। মনে করেন আপনার কাছে এই চিঠিটা আসছে, ঠিক আছে? এই যে এখানে একটা লাইন লেখা আছে না, এই যে এখানে একটা স্পেশাল চিহ্ন দেখতেছেন, যে মানে অনেকটা ডলারের মতো, অনেকটা এস এর মতো, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাইয়া। এখানে একজনকে একটা চিঠি লিখছে, চিঠি লেখার সময় আপনি দেখবেন কিন্তু এই জিনিসগুলো, এই শর্ট ফর্ম গুলো ব্যবহার করে, অথবা গেমাস 19 ABS, ঠিক আছে? এটা মানে হচ্ছে ধারা, 19 ধারার 8 নাম্বার উপধারার Z1 bis Z3। এটার অর্থ কি বলেন দেখি? এই এটা যারা জার্মান বলেন, Z1 bis Z3, এটা মানে কি? Z1 থেকে Z3 পর্যন্ত। এখন আপনি যদি এখন এই চিঠিটা আমাকে পাঠায় দেন, হ্যাঁ, এবং এরপর এখানে আরেকটা ছোট্ট জিনিস লিখে আছে, এন আগে, এটা মানে কি? এটা ভাই কোনো কিছু মনে হয় সংক্ষেপে লিখেছেন। হ্যাঁ, একটা ফর্ম পূরণ করতে হয় না যখন আমরা করি, নাক ফর্ম বলে যেটাকে, এই টাইপের কিছু? না, এটা ওই টাইপের কিছু না। এটার অর্থ হচ্ছে, এটার অনেকগুলো অর্থের একটা হচ্ছে Niederlassung und Aufenthaltsgesetz, পারমিশন সম্পর্কে, মানে এখানে আমরা যেটাকে বলি পারমিট, ঠিক আছে, স্টে পারমিট, এই সংক্রান্ত। এখন মনে করেন এই 19 নাম্বার ধারা পুলিশের কাছেও আছে, আর্মির কাছেও আছে, তারপর মনে করেন যে বিডিআর এর আছে, তারপর মনে করেন যে সিভিল লতে আছে, তারপর ক্রিমিনাল লতে আছে। 19 ধারা আছে না? অবশ্যই আছে। কোন আইনের 19 ধারায় বলা হয়েছে? এটা হচ্ছে কি বলবো, স্টে পারমিট। এটা কি আউফেনথালস্টিটেলকে বলে স্টে পারমিট, এটা কি বলে? নাগরিকত্ব তো বলা যাবে না, এটাকে কি বলে না, কি বলবো আমি, বলে দেখি এটাকে বাংলায়। প্রবেশাধিকার এবং অবস্থান সংক্রান্ত। অস্ট্রিয়াতে প্রবেশাধিকার এবং অবস্থান সম্পর্কিত 19 ধারার 8 নাম্বার উপধারার
Z1 থেকে Z3 তে, ঠিক আছে, বলে দেওয়া আছে এই এই কারণে আপনার যে ঘটনাটা বা দুর্ঘটনা বা অপঘটনাটা ঘটছে এইটার জন্য কোন আইনে আপনার বিপক্ষে ডিসিশন নেওয়া হয়েছে বা আপনার পক্ষে ডিসিশন নেওয়া হয়েছে। এটাকে আমার পক্ষে এখন কেউ যদি বলে, হ্যাঁ, যে আমার কাছে কিছু জিনিস আছে, কেউ জার্মান করে দিবে কিনা, এটা এরকম কোশ্চেন কিন্তু পাবেন, ঠিক আছে। এখন এখানে যদি কোনো লয়ের স্টুডেন্ট থাকেন, ঠিক আছে, তাহলে হয়তো বা ব্যাপারটার গভীরতাটা বুঝতে পারবে। এটা কি আমার পক্ষে বা কারো পক্ষে, এখানে তো আপনারা অনেক বড় বড়, বাংলাদেশেও যদি আমি বলে দিই, হ্যাঁ, যে বাংলাদেশের নাগরিকত্ব আইনের 19 ধারার 8 উপধারার Z1 থেকে Z3 বা ক থেকে গয়ে বর্ণিত কারণে আপনার প্রবেশাধিকার কেন অবৈধ হবে না, এটার জন্য ব্যাখ্যা দেন। এটা কি আমাদের এখানে যারা আছে, কিন্তু অনেকে হাইলি এডুকেটেড আছে, ঠিক আছে, তাদের কারো সাধ্য আছে এই জিনিসটা ব্যাখ্যা করে দেওয়া? তাহলে তো আমরা সবাই উকিল হয়ে যেতাম। এটা বলার কারণটা হচ্ছে এখানে সবকিছু খুবই স্পেসিফাইড। আপনারা জার্মান C2 নাম শিখে থাকবেন, শুনে থাকবেন। C2টা আসলে কি? জার্মান লেভেল C2 শুনছেন না আপনারা অনেকে? জি ভাইয়া শুনেছি। এটাকে বলে ফাচস্প্রাখliche Ausbildung, ঠিক আছে। ফাচস্প্রাখliche Ausbildungটা কি? এখানে যদি আপনি ইংরেজিতে পড়াশোনা করতে আসছেন, তাই তো, তা আপনি চাকরি তো আর ইংরেজিতে করতে পারবেন না, সম্ভব না। বাংলাদেশেও আপনি ইংরেজি দিয়ে কি কোনো জায়গায় চাকরি করতে পারবেন? বা বাংলাদেশে যদি কেউ আরবি মনে করেন সৌদি আরব থেকে বাংলাদেশে একজনকে নিয়ে আসা হইলো, তার কাজ হচ্ছে ইউনিভার্সিটিতে আরবি পড়াবে বা স্কুলে আরবি পড়াবে বা কলেজে আরবি পড়াবে। সে কি বাংলা ছাড়া চলতে পারবে? সম্ভব? না ভাইয়া। সম্ভব না। আপনার এখানেও একই ব্যাপার। মনে করেন আইরিন, আপনি ইংরেজিতে এখানে মাস্টার্স করতে আসতেছেন, আপনি যদি এখানে নিজেকে ইন্টিগ্রেট করতে চান, আপনাকে জার্মান জানতে হবে। জার্মান জানার পর আপনি যদি এখানে মনে করেন যে না, আমি বাংলাদেশে BCS ক্যাডার হইতে পারতাম, ঠিক আছে, এই চান্সটা আমি ছেড়ে দিব, কারণ একটাই কারণে, অনেকেই যেটা বলে যে সেফটি এবং সিকিউরিটি। ওকে, তো বাংলাদেশে গিয়ে যেহেতু আমি টিচার হতে পারতাম, তো অস্ট্রিয়াতে টিচার হতে পারবো। হ্যাঁ, পারবেন। আপনার জার্মান লেভেল জানতে হবে C1। C1 যদি আপনি জানেন, আপনি অস্ট্রিয়ার যে কোনো ইউনিভার্সিটিতেও আপনি চাকরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি ইংরেজি যেহেতু জানি, C1 যেহেতু আমি জানি, আমি C2 শিখবো। কি জন্য C2 শিখবো? আমি ট্রান্সলেট করব। কোন ট্রান্সলেট করব? ট্রান্সলেটের ভাগ আছে। আপনি নরমাল ট্রান্সলেট করবেন নাকি Fachwissenschaft লিখে ট্রান্সলেট করবেন? আপনি চিন্তা করলেন যে না, আমি জার্মান জানি, ইংলিশ জানি, আমি 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 সায়েন্টিফিক বিশ্লেষণ করব, ঠিক আছে। তখন আপনাকে সায়েন্টিফিক আইন পড়ানো হবে, সায়েন্টিফিক শব্দ পড়ানো হবে এবং আইনের ব্যাখ্যা পড়ানো হবে। এবং ওই সময়ে আপনি যখন এটা পড়বেন, পড়ার সাথে সাথে আপনার মাথায় কাজ করবে, আহা, এখানে তো বলেই দিছে যে এটা Niederlassung und Aufenthaltsgesetz। আপনি এতটুকু কমপক্ষে বলতে পারবেন, ভাই তুমি আমার কাছে আসছো ভালো কথা, আমি তোমাকে এটা ট্রান্সলেট করে দিতে পারবো, কিন্তু এইটা সম্পর্কে তুমি যদি জানতে চাও, তাহলে তোমাকে অমুক লয়ারের কাছে যাইতে হবে, ঠিক আছে। এরপর আছে হচ্ছে ডাক্তারি ব্যাখ্যা। আমি আমাদের প্রাইভেট একটা দেখাই। মনে করেন যে আমাদের এখানে ঠিক এরকম করে, আপনি হসপিটালে যখন যাবেন, তখন আপনাকে মনে করেন একটা আর্টসব্রিফ, এটা হচ্ছে ডাক্তার আপনাকে যখন লিখবে, ঠিক আছে। দেখেন দুটার মাঝখানে পার্থক্য কতটুকু। দেখেন, একজন ডাক্তার লিখতেছে
আপনার কোনো একটা ব্যাখ্যা, হ্যাঁ, এবং এই ব্যাখ্যাগুলো কিন্তু ঠিক হাবে এস বেড়াই মানে কি আপনাকে এটা জানতে হবে। তো এই যে আপকুইৎসুং বলে এগুলোকে শর্ট ফর্ম, এই শর্ট ফর্ম গুলো আপনাকে জানতে হবে। তখন আপনি বলতে পারেন না আমি মেডিসিন বা ডাক্তারদের বিভিন্ন জার্নালকে ট্রান্সলেট করব। আপনি বলতে পারেন যে আমি ইন্টারপ্রেটার হব ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটদের, ঠিক আছে, আপনি চুজ করতে পারবেন। ওইটাই হচ্ছে C2 লেভেল। এই জন্য হঠাৎ করে কোনো একটা শব্দ মনে করেন আপনি পেয়ে যাইতে পারেন, কারণ আপনার এই শব্দটা আপনার ভাষার সাথে রিলেটেড, হ্যাঁ, ভাষার সাথে, এবং এই শব্দটা হয়তো C2 লেভেলের। এটা আপনি জানতে পারেন। এখানে মনে করেন একজন C1 কমপ্লিট করছে, এখানে অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করছে, সে মনে করেন এখানে কিন্তু ব্যারিস্টার পাবেন না। বাই দ্য ওয়ে, বাংলাদেশে যত ব্যারিস্টার পাবেন এখানে কিন্তু একজনও ব্যারিস্টার পাবেন না, এখানে সব ডক্টরেট হোল্ডার পাবেন। আপনি যে কোনো একটা ল ফার্মে যান, আমরা যদি এখানে একটা ল ফার্ম দেখি, হ্যাঁ, আনভলশাফট গ্রাৎসা আনভলশাফট, আমরা এখানে গেলাম, ঠিক আছে, মনে করেন প্রথম যাকে খুঁজলাম, খোঁজার সাথে সাথে এখন এদের পরিচয় যদি আমরা নিতে চাই, এখানে কোথায় আছে, হ্যাঁ, আমরা যদি এখানে যাই, যাওয়ার পর এখানে পাচ্ছি না, কন্ট্যাক্ট আছে এখানে, এখানেও পাচ্ছি না, এই দেখেন এখানে কোনো LLM নাই, কোনো ব্যারিস্টার নেই, সব ডক্টরেট হোল্ডার, ঠিক আছে। বাংলাদেশেও তো করে, ঠিক আছে। মনে করেন আগে তো ডাক্তার হইতে হবে, তারপর তো মনে করেন যে ওই যে বিভিন্ন কোর্স আছে, এই কোর্স গুলো করলো, এগুলো কি যে কার কয়টা ডক্টরেট আছে, এখানে ডক্টর ডি লিখে তারপর দেখবেন 4-5টা ডক্টরেট আছে, ঠিক আছে। সো ওই জায়গাগুলোতে আপনাকে মানে জেনে নিতে হবে যে আপনি আসলে ভাষার কোন লেভেল শিখতেছেন এবং ওখানে কি কি শব্দ আসতেছে। হ্যাঁ, এটা বলার কারণ হচ্ছে যে আপনি যে শব্দটা বললেন আমাকে নিজেকে সার্চ করতে হবে, AN গে, তারপর বলেন তো, তারপর কি বলছে, হ্যাঁ, LISTIK, এনলাস্টিক, জানি না আমি কি, এটা দেখতে হবে, এনলাস্টিক আমেরিকানিসে। আচ্ছা, এটা হইতে পারে আমেরিকানিসে লিঙ্গাস্টিক্সের সংক্ষেপের একটা কিছু, দেখছেন এখানে কিন্তু লিখে দেওয়া আছে আমেরিকানিস্টিক ছিল। হ্যাঁ, তাহলে হইতে পারে আমেরিকানিসে লিঙ্গুইস্টিক্সকে সংক্ষেপে ওরা অ্যাংলাস্টিক্স বলতেছে, ঠিক আছে, হইতে পারে। এটা আই এম নট শিওর, আমার যেটা মনে হচ্ছে আর কি, এটাকে সংক্ষেপে ওরা অ্যাংলাস্টিক্স। আমরা এখানে দেখতে পারি এখানে কি বলতেছে, এটা নতুন জিনিস জানা হবে। In der Anglistik beschäftigen wir uns mit der englischen Sprache in Theorie und Praxis. Das heißt, wir beschäftigen uns einerseits mit der Sprachwissenschaft, also dem Spracherwerb zum Beispiel, insbesondere dem এর একটা জিনিস বলি, Sprachwissenschaft, আপনারা এইটাকে লিঙ্গুইস্টিক্স বলেন, ঠিক আছে। লিঙ্গুইস্টিক্স এর অর্থ কি বলেন তো, মানে লিঙ্গাস্টিক আমরা যেটাকে বলি, হ্যাঁ, পরে লিঙ্গুইস্টিক্স এর মেইন অর্থটা কি? ল্যাঙ্গুয়েজ নিয়ে যে ভাষাটা, আমরা দেখি লিঙ্গুইস্টিক্স এর বাংলা অর্থ দেখি, তাহলে আমরা পেয়ে যাবো এটা।
দেখি এটার বাংলা ভাষাতত্ত্ব। ঠিক আছে, ভাষাতত্ত্ব কে ওরা কিন্তু জার্মানে বলে Sprachwissenschaft। তার মানে লিঙ্গুইস্টিক্স কে সংক্ষেপে বলতেছে অ্যাংলিস্টিক্স। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি যখন এখানে পড়বেন ওরা তিনটা জিনিস আপনাকে শেখাবে। একটা হচ্ছে ইংরেজি ভাষাটা, একটা হচ্ছে ইংরেজি ভাষা তত্ত্বটা, সায়েন্স, ইংলিশ, সায়েন্টিফিক্যালি ইংলিশ, আর একটা হচ্ছে কালচার। হ্যাঁ, এই তিনটা জিনিসকে একসাথে করে একটা নতুন এর নাম দিছে। মনে করেন আপনি একটা নাম দিয়ে দিলেন, যে আমরা যেরকম আমাদের এখানে iOS নামে একটা ছোট্ট একটা ইয়ে পড়ছে, যে আমাদের ইনস্টিটিউটের নামে iOS। ঠিক আছে, একটা ব্যাখ্যা। ঠিক এটার ব্যাখ্যাটা হচ্ছে আমেরিকান লিঙ্গুইস্টিক্স, এই জন্য অ্যানলিস্টিক্স বলতেছে ওরা। এখন দেখা যাবে একটা দিন এটা ব্যবহার হচ্ছে এই শব্দটা। Wie läuft der Einstieg? Für das Bachelorstudium gibt es keine Eingangsprüfung, es gibt aber einen sogenannten Placement-Test, also einen Sprachtest, und den muss man bestehen, um in einige Lehrveranstaltungen zugelassen zu werden. Unsere Studierenden müssen hauptsächlich ein Interesse für die englische Sprache mitbringen und auch gute Englischkenntnisse schon zum Beginn des Studiums und dann natürlich auch ein Interesse an englischsprachigen Ländern und ihren Kulturen und Literaturen. Zusätzlich noch eine wissenschaftliche Neugier und ein Interesse am wissenschaftlichen Arbeiten. Es gibt 3 Schwerpunkte, die im Studium zur Auswahl stehen. Zum einen wäre das die Sprachwissenschaft, wo wir uns mit der Sprache beschäftigen, also verschiedene Ebenen der Sprache, die Laute, die Grammatik und so weiter, auch mit der Kommunikation, also wie wir kommunizieren, und dann natürlich auch mit dem Spracherwerb und dem Multilingualismus, was ja in der Anglistik, die hier als Fremdsprache gelehrt wird, immer wichtig ist. Dann gibt es die Literaturwissenschaft, und da beschäftigen wir uns mit Literaturen aus allen möglichen englischsprachigen Ländern oder auch englischsprachige Literaturen aus Ländern, wo vielleicht Englisch eine der offiziellen Sprachen ist. Und da beschäftigt man sich mit den Literaturen selbst, aber auch dem historischen Kontext und den theoretischen Ansätzen und der Interpretation der Literatur. Und der dritte Schwerpunkt wären die Kulturwissenschaften, wo wir uns mit den sozialen und kulturellen Entwicklungen in englischsprachigen Ländern beschäftigen. Und da geht es zum Beispiel dann auch um verschiedene Darstellungsformen wie den Tanz, Fotografien, Filme, Graphic Novels oder Comics, die halt dann diese kulturellen und sozialen Entwicklungen auch darstellen und repräsentieren und diskutieren. Für Absolventinnen gibt es ganz verschiedene Möglichkeiten, da wir uns ja mit der Sprache und der Kommunikation und Kulturen und Literaturen beschäftigen. Es ist এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা, বলতেছে যে যারা এই সাবজেক্টে পড়বে, পড়ার পর এরা কি করবে। ঠিক আছে, এইটা আমি আপনাদেরকে একটু ট্রান্সলেট করে দিই, এটা আমার মনে হয় ভালো হবে আপনাদের সবার জন্যই, যে এরা কত ডিপ চিন্তা করে। এবং মানে বিশেষ করে আইরিন ফাজলানা, যেহেতু আপনি জানি না, আপনি কি এটার জন্য অ্যাপ্লাই করছেন না কে? হ্যাঁ, আমার এমবাসি টেস্ট হয়েছে গত এপ্রিলের 24 তারিখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ইয়ে আসছে কি কোনো ইয়াতে কি জানি বলে জানিয়েছে আপনাকে? না না, এখনো আসেনি। আপনি কি জানেন যে আপনি কি করবেন এই পড়াশোনাটা করার পরে? ধারণা আছে? না, জানি না। আচ্ছা, তাহলে এটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাকে এটা একটু বুঝাই দিই যে এই এইটা পড়াশোনা করার পরে আসলে আপনি কি করতে পারবেন। হ্যাঁ, und der Kommunikation und Kulturen und Literaturen beschäftigen. Es ist also ein sehr breit gefächertes Feld, und je nach Interesse kann man dann in verschiedene Richtungen gehen. Also zum Beispiel in den Journalismus,
আচ্ছা, আপনি এই পড়াশোনাটা কমপ্লিট করলে আপনি জার্নালিজম করতে পারবেন অস্ট্রিয়াতে? Oder auch ins Kulturmanagement আপনি কালচারাল ম্যানেজমেন্ট, ভেরি এক্সপেন্সিভ, হ্যাঁ, প্রজেক্ট এগুলা। তারপর oder bei anderen Kulturorganisationen auch Kommunikationsmanagement কমিউনিকেশন ম্যানেজমেন্টে আপনি জব করতে পারবেন। oder in die Werbung, in die Medien oder die Politik. Also es gibt আপনি পলিটিক্সে কাজ করতে পারবেন, ঠিক আছে? পলিটিক্যাল যে ইন্টারপ্রিটেশন গুলো আছে, এই পৃথিবীতে তো সবাই কোনো না কোনোভাবে মানে পলিটিশিয়ানসরা ইংরেজিতে তো তাদেরকে করতেই হয়। এই যে আপনি ট্রান্সলেশন গুলো, এগুলো আপনি করতে পারবেন। gibt breit gefächerte Möglichkeiten. ঠিক আছে, এখানে ইউটিউব হ্যাক করছে, কিছু করার নাই। Ich forsche momentan im Bereich des Spracherwerbs und der Sprachverarbeitung. আচ্ছা, সো এখানে মূল যেটা বলছে, হ্যাঁ, যেটা বলে নাই আর কি, বলছে না, যেটা বলে নাই সেটা হচ্ছে যে আপনি কোথায় কোথায় বেসিক্যালি এখানে আমাদের প্রচুর আছে শর্টেজ জার্নালিজমে, ঠিক আছে, কালচারাল ম্যানেজমেন্টে, কমিউনিকেশন ম্যানেজমেন্টে এবং ইন্টারন্যাশনাল যে রিলেশনশিপগুলো, এগুলো আপনার কাজ করার সুবিধা আছে। মজার ঘটনা হচ্ছে আপনাকে জার্মান জানতে হবে, তাহলেই আপনি চান্সটা পাবেন আর কি ইজিলি। এবং এরপর যেগুলো আছে হচ্ছে রিসার্চ, বিভিন্ন রিসার্চ পেপার এদেরকে ট্রান্সলেট করতে হয়, ঠিক আছে। এরপর আপনি ইন্টারপ্রেটার হিসেবে কাজ করতে পারবেন, ঠিক আছে। তারপর ইউনিভার্সিটিতে বা স্কুলে কাজ করতে পারবেন। এটা বলে নাই ইউনিভার্সিটি বা এডুকেশন ইয়াতে, এটা হচ্ছে একটা ব্যাপার। আর যখনই আপনি এখানে কাজ করতে যাবেন, এই যে মনে করেন যে এখানে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আর কি যে কি বলবো, আরবাইটসপাইখার মানে কি, হ্যাঁ, এখন এখানে আছে, সুমন আছে, সুমন কম্পিউটার ইঞ্জিনিয়ার, কিন্তু সুমনকে যদি বলি ফেস প্লাতে মানে কি, ও কি বলতে পারবে? পারবে না। এখানে মনে করেন আমি এই একই কথা যদি তন্ময়কে জিজ্ঞেস করি, পারবে না, ঠিক আছে। তারপর যদি আমি জিজ্ঞেস করি যে তৌফ মানে কি, আমি সাকিবকে জিজ্ঞেস করলাম, সাকিব বলে তো তৌফ মানে কি, বলতে পারেন? হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? জি ভাই, শোনা যাচ্ছে তো। হ্যাঁ, তো এটা 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 যদি আমরা না জানি, যেরকম জানবো না, এখানে ব্যাপার হচ্ছে অনেক মানে ভাষা আছে যেগুলো আসলে আমাদের জানা হয় না। আমাদের জানা হয় হচ্ছে, আপনি আমাকে জিজ্ঞেস করেন আইটিতে কি কি আছে, আপনি আমাকে জিজ্ঞেস করেন ডাটেনশুটস গেসেটস ফাওয়ার্ড কিভাবে হয়, ঠিক আছে, যে ডাটা সিকিউরিটি অ্যাক্টটাকে কিভাবে বলা হয়, এগুলো আপনি টুকটাক করে জিজ্ঞেস করতে পারেন, আমরা টুকটাক করে বলতে পারি। এখন একইভাবে হসপিটালে মাঝে মাঝে দেখা যায় যে আমি আমাদের ডিপার্টমেন্টে একজন ডাক্তার আছে, একজন সার্জন, তো তাকে আমি একটা পেপার নিয়ে গেছিলাম আর কি, আমার ওই ফিনান্স মিনিস্ট্রি একটা পেপার, সে তাকে দেখাচ্ছি, দেখানো বলবো যে কাকুন তুমি এটা আমার কাছে নিয়ে আসছো কেন? ঠিক আছে, আমি তো শুধু টাকা দেখতেছি, এখানে আসছে আমার জরিমানা, সে দেখতেছে টাকা। হ্যালো, কেবল এর উপরে ফিনান্স সামথ লিখে আছে, ফিনান্স সামথ মানেই তো টাকা, ঠিক আছে। সে অস্ট্রিয়ান, সে এখানে পড়াশোনা মানে এখানকার মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, সে অক্সফোর্ড থেকে পোস্ট ডক্টরেট করছে, ঠিক আছে। তারপরেও সে ফিনান্স সামথের একটা পেপার বুঝে না। হ্যাঁ, আমি এখানে এতটুকুই বুঝতেছি যে তুমি ফিনান্স সামথের সাথে তোমাকে যোগাযোগ করতে হবে। আর এই যে বিভিন্ন দেওয়া থাকে, এই যে এগুলো তো আর বলতে হবে না আর কি, আমরা কিন্তু বলে ফেলি বাংলাদেশে, এটা কোনো সমস্যা না, বুঝে ফেলাইছি না। এখানে বুঝা মানে হচ্ছে ডিপ ভাবে বুঝতে হবে, ঠিক আছে। তো ইজি মানে ব্যাপার হচ্ছে, এখানে এই চিঠিগুলো আসে, আপনাকে বুঝতে হবে যে আপনাকে কি কি বলছে, আপনাকে জানতে হবে, সব আপনাকে মানে বোঝার দরকার নেই, ঠিক আছে। সব ভাষা যদি আপনি একাই বুঝে ফেলেন, তাহলে অন্যান্যরা কি করবে? মনে করেন যে আপনি সব বুঝে ফেলাইছেন, লায়লা শারমিন সব বুঝে ফেলাইছে, তাহলে আইরিন
আইরিনকে তো আসলে এখানে ইংরেজিতে পড়তে আসার কোনো কারণ নেই না, আছে আইরিনকে লাগবে আপনার, ওই জায়গা ওরাই তৈরি করে দিবে। ঠিক আছে, এই তৈরি করার জন্যই বলা হয়েছে যে আপনি আপনার বাসার ইলেকট্রিকের কোনো প্রবলেম হইলে আপনি সেটা নিজে রিপেয়ার করতে পারবেন না, আপনাকে একজন টেকনিশিয়ানকে ফোন করতে হবে। এখন আপনি বলতেছেন ভাই এটা আমার ব্যাপার, আমি এটার জন্য কেন টেকনিশিয়ানকে ফোন করে টাকা দেবো? না, ওরা ফোন করে টাকা দিবে এই জন্য যে গভর্নমেন্ট এই একজন টেকনিশিয়ান তৈরি করতে প্রচুর টাকা ইনভেস্ট করছে। সে যদি কাজ না পায় তাহলে গভর্নমেন্টের এটা লস প্রজেক্ট। এখন আপনি বলতেছেন না দরকার নাই, আমিও টুকটাক কাজ শিখে নিজের কাজ নিজে করবো। হ্যাঁ করেন, সমস্যা নেই। আপনার কোনো একটা দুর্ঘটনা ঘটবে, ইন্স্যুরেন্স যদি বুঝতে পারে যে এই কাজটার জন্য আপনি অ্যালাউড না, আপনি কাজ করছেন, ইন্স্যুরেন্স টাকা দিবে না, শেষ। এটা জানে তো আপনাকে কিভাবে প্যাচ দিতে হবে। ঠিক আছে, আপনার টাকা দিবে না, আপনাকে বলে দিল যে আচ্ছা ঠিক আছে তুমি তো এখানে ভর্তি হয়েছো, আর তুমি তোমার টাকা নিজে পে করো। দেন 20,000 টাকা জরিমানা দেন। ঠিক আছে, তো এখানে সবকিছু স্পেশালাইজ, যার কাজ যেখানে তাকে সেখানেই যাইতে হবে। একজন দাঁতের ডাক্তারের কাছে আপনাকে যাইতে বলছে, আপনি মনে করেন যে আপনার হোম যেটা হয় আর কি, কয়েকদিন আগে আমার বাচ্চার জন্য যেটা হয়েছে, আমাদেরকে আমরা দাঁতের ডাক্তারের কাছে গেলাম, দাঁতের ডাক্তারের কাছে গেছি। দাঁতের ডাক্তারের কাছে গেছি কি জন্য, তার দাঁতে একটা প্রবলেম হয়েছে। তো আমরা কোথায় যাব ভাই? দাঁতের ডাক্তারের কাছে তো যাবো, তাই কিনা? আমি কোনো ভুল করছি? এখন ওখানে যাওয়ার পরে আমাদেরকে প্রথম প্রশ্ন করতেছে, আপনারা কি আপনাদের হাউস ডাক্তারের কাছে গেছিলেন? এটা প্রথম কোশ্চেন। হ্যাঁ একদম প্রথম কোশ্চেন, যে আপনি কি হাউস ডাক্তারের কাছে গেছিলেন? তো বললাম না, হাউস ডাক্তারের কাছে আমি যাই নাই, কারণ শুক্রবার আর দেরি হয়ে গেছে, তাকে পাই নাই আমরা, এই জন্য। ও আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই। যদি এটা অন্য কোনো দিন বলতাম যাই না, বলকে যান হাউস ডাক্তারের কাছে যান আগে, কারণ হাউস ডাক্তার যে পদটা এটা তো সরকারের তৈরি করা, তাই না? আপনি যদি ওখানে একটু সো এখানে এই পদগুলো তৈরি করা আছে। এখন মনে করেন যে আইরিন ফারজানা আলহামদুলিল্লাহ সে যদি কখন এখানে আসে, আইরিন ফারজানা কি গ্রাজে নাকি? এই সাবজেক্টটা তো মানে গ্রাজ ছাড়া কোথাও নাই। ইন্সব্রুকে আছে এই সাবজেক্ট? মানে এত ওদের আসলে শর্ট ইংরেজির স্পেশালিস্ট লোকজন, ইন্টারেস্টিং। আপনি কি গ্রাজে পান নাই নাকি? ইন্সব্রুকে কেন যাচ্ছেন? এখনো জানাই নাই ডিসিশন, অ্যাপ্লাই হয়েছে ডিসিশন জানাই। আচ্ছা আচ্ছা, যেটা ভাই আগে পেয়েছি ওটাতে করে ফেলছে। না ভালো করছেন, একদিক দিয়ে ভালো করছেন, পরে ট্রান্সফার করতে হবে। আমি বলবো আর কি, ইন্সব্রুক খুবই সুন্দর জায়গা। হ্যাঁ ভাই এটা ভিয়েনা তো আছে তো, বাট ভিয়েনাতে আইএলটিএস 8 দিয়ে রাখছে। ঠিক আছে, যারা যারা এখানে এসে ওই শাহজালাল ইউনিভার্সিটির এক ছেলে আসছে, আসার পরে আমাকে বলতেছে ভাই এটা কি ইংরেজি করে, এগুলো তো বুঝি না আমি। ঠিক আছে, ভাই এটাও বেশি হয়ে গেল না? হ্যাঁ ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য 8 বেশি হয়ে গেল না? আমার তো মনে হয় কম। আপনাকে যদি কেউ বলে মানে এখানে আপনি এটার সাইন্টিফিক রিসার্চের মতো একটা পড়াশোনা করতে আসতেছেন ইংরেজিতে, ওর ধর 9 বলা উচিত ছিল, বলে 9 এর নিচে কেউ অ্যাপ্লাই করতে পারবে না। একদম ফ্রি পড়াশোনা করতে আসতেছেন আপনি, গভর্নমেন্ট আপনার বাংলাদেশের আলাদা আলাদা জন্য আসলেই দরকার নেই। বাংলাদেশের স্টুডেন্টদের যে অবস্থা এখানে আসলে মানে আপনারা বুঝবেন না, আপনারা তো আবার সবাই একসাথে একই করেন। এটা সরি, এটা বলতে হচ্ছে আমাকে, কারণ একটাই তাদের এখানে আসার পরেই ব্যাপার হচ্ছে ভাই এখানে পিআর পাওয়া যায় কেমনে। হ্যাঁ
এই জন্য দুঃখ লাগে যে এই দেশটাকে এরা যত ভালোবাসে তৈরি করছে না, আমরা তাদের মিনিমাম রেসপেক্টটা দিই না। বললাম হ্যাঁ, তো আমার আপনাকে, কিন্তু ইচ্ছা আছে খুব সুন্দরভাবে ডিগ্রিটা শেষ করার। খুবই ভালো করে শেষ করবেন এবং ব্যাপার হচ্ছে এখানকার কালচারে মিশে যাবেন। আর আমার ইচ্ছা তিরল, আছে ইনশাআল্লাহ পাইলে আর কি। স্টুডেন্ট হিসাবে তিরল হচ্ছে অনেক চ্যালেঞ্জিং, ঠিক আছে? আর এই অস্ট্রিয়াতে মানে যারা ভালো মানুষ আছে আর কি, বলে না বাংলাদেশে কিছু এলাকা তো আছেই না, তোমাদের এলাকার মানুষ খুব ভালো, যেমন উত্তরবঙ্গের এলাকার অনেকেই বলে আর কি যে উত্তরবঙ্গের লোকজন তো ভালো, বলে না মানুষ? হ্যাঁ, বলে, অনেকেই বলে, না বললে নাই, ঠিক আছে? তারপর আছে না কিছু কিছু জায়গায় মানুষ যেমন ধরেই নিছে যে জাপানের মানুষ মানেই ভালো, অনেকেই বলে, কিন্তু হ্যাঁ জাপানিরা খুব ভদ্র হয়, এটা হয়, এটা হয়, ছাই হয়, ওইটা ঘটনা আলাদা। তবে তিরলের মানুষরা হচ্ছে অস্ট্রিয়াতে সবচেয়ে বেশি রেসপেক্ট পায়, কারণ তারা সবাই ভালো মানুষ, খুবই 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 ভালো মানুষ তিরলের লোকজনরা, ঠিক আছে? এবং মানে ওরা কখনো কোনো ঝুট ঝামেলার মধ্যে নাই, খুবই ভালো মানুষ ওরা, ঠিক আছে? যদি কষ্ট ওখানে, ওখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওখানে স্টুডেন্টদের সার্ভাইভাল অনেক কষ্ট, তারপর হয়ে যাবে একটা কিছু ইনশাআল্লাহ। আপনার আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। হ্যাঁ, ওনারা ইয়াদিক মেলা পেঁচাল করলাম যে স্পেশালাইজড কিছু শব্দ এবং বাক্য আপনারা পাবেন, ওগুলো স্পেশালিস্ট যারা এখানে ভাষাতত্ত্ব নিয়ে পড়াশোনা করতে আসবে অথবা ওই ব্যাপারে স্পেশালাইজড কিছু একটা করতে আসবে, যেমন এখন ফ্যাক্সো সার্জিক্যাল একটা ব্যাপার। এখন ফ্যাক্সো মানে কি? আমি তো ফ্যাক্স বলতে খালি বুঝি পাপড় এদিক দিয়ে কাগজ ঢুকাবো, ওই পাশ থেকে একটা কাগজ বাইর হবে, ফ্যাক্স। ফ্যাক্সো সার্জারি তো বলে, তাই না? এখন ডাক্তারের ভাষায় কিন্তু একটা অন্য মিনিং আছে। হ্যাঁ, এখন মনে করেন যে অ্যানালটিক্স বলে একটা শব্দ আছে, আমি যদি এইটার অর্ধেক মিনিং করতে যাই তাহলে তো একটা হাস্যকর, একটা একটা মানে ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে যাবে, তাই না? তো স্পেশাল কিছু শব্দ বা বাক্য আছে যেগুলো শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য। এই অ্যানাল কি জানি আপনারটার নাম কি জানি, অ্যাংলিস্টিক হচ্ছে আপনার জন্য স্পেশালিস্ট একটা শব্দ। এটা হয়তোবা এখানে একজন ডাক্তার আছে, আপনি তাকে বলে আমি অ্যাংলিস্টিক্সে পড়িও কিছুক্ষণ আপনার দিকে তাকাই থাকবে, এটা কি জিনিস, ঠিক আছে? এই হচ্ছে, হ্যাঁ বুঝবো না কিছু থেকে, ওয়ার্ডটা তো জানি না। হ্যাঁ, কিন্তু এখন হ্যাঁ, এখন আমরা বাংলাদেশে আপনাকে যদি বলে ভাই র্যাম কি, আপনি বলতে পারবেন না? হ্যাঁ, র্যাম কি? র্যাম হচ্ছে মানে ইলাবোরেশন। র্যাম হচ্ছে কম্পিউটারের একটা হার্ড ডিস্কের পাওয়ারের একটা অংশ। আচ্ছা, এইটুক তো কমপক্ষে বলতে পারছেন না? কি বলো সুমন, কি বলো? সুমন পারবে, ওই স্পেশালিস্ট। ঠিক আছে, এইটুক তো বলতে পারছে, ঠিক আছে। হার্ড ডিস্কের পার্ট তো বলতে পারছে, যাই হোক এইটুক তো বলতে পারছে। এবং আমাদের এখানকার যারা ডাক্তার না, এই অস্ট্রিয়ার প্রথম 10 জন ডাক্তারের একজন, এদেরকে যদি আমি যা বলি যে ভাই র্যাম তো বুঝবেই না, তার মানে যদি বলে আরবাইটস্পাইখার, ডিপ্লোমা আছে না মুশফিকুর? আপনাদের কি কি ডিপ্লোমা আছে, কি কি বলে? এমবিএ, বিবিএ। না না, ব্যাংকিং এ আছে আপনাদের, এমবিএ বিবিএ না, জেআইবিবি আছে। হ্যাঁ যাই হোক, এই নামটা যদি এখন মনে করেন যে আমাকে এখন আপনি এখন আমাকে ঠাস করে বললেন আপনি যে ঠিক আছে ভাই আমি অমুক, আমার এইটা এটা এটা আছে, আপনার চেহারার দিকে যদি কিছুক্ষণ তাকায় থাকে, আপনি যদি মনে করেন গাধা, ঠিক আছে, এটা এটা বলার কোনো কারণ আছে? না না,
ব্যাপারটা হচ্ছে এরকম, স্পেশালিস্ট কিছু শব্দ, কিছু শর্ট ফর্ম আছে। এখন আমি তো ওই একটা জিনিস সবসময় বলি যে ফ্যাক্সোসার্জিয়া, আমি তো মনে করি আমি যখনই কি বলে ভাই এটা সার্জারি তো বলে না? ম্যাক্সিলোফেশিয়াল মানে ইংরেজি উচ্চারণ তো, হ্যাঁ, ম্যাক্সিলোফেশিয়াল। ম্যাক্সিওফেশিয়াল। এখন এই ফেশিয়াল এখন বুঝতে পারতেছি, তো প্রথমের দিকে তো আমার ফ্যাক্স মনে হয়েছিল। যাই হোক, এটা ব্যাপার। তো এটা মানে মুখ রিলেট কিছু একটা। জানাটাই আনন্দ, ভালো লাগে। যেমন আজকে একটা নতুন জিনিস, এখন কেউ যদি আমাকে অ্যাংলিস্টিক্স বলে, আমি ঠাস করে আমি বলি অ্যাংলিশ, কি নামটা তো বলি, হ্যাঁ হ্যাঁ, যাই হোক ওইটাই। ঠিক আছে? ডেপথ অফ নলেজ ওদের অপশন গুলো অনেক ভালো, মানে যে যেটাতে পড়ে ওইটাতেই একদম মানে একদম রুটে চলে যায় একদম। আর আমাদের সব ভাষা জ্ঞান। হ্যাঁ, আমাদের ভাষা জ্ঞান। হ্যাঁ, আসলে আমাদের মনে করেন যে পড়ছে কম্পিউটার সায়েন্সে, হ্যাঁ, হয়েছে পুলিশের সাব ইন্সপেক্টর, ঠিক আছে, পড়ছে পলিটিক্যাল সায়েন্সে হয়েছে ডিসি, সেটা ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্সে পড়ে ডিসি হয়েছে, এটা ঠিক আছে। কয়জন আছে পলিটিক্যাল সায়েন্সের? নাই তো। পলিটিক্যাল সায়েন্স পড়ে ডিসি হয়েছে, এটা হাস্যকর একটা ব্যাপার হয়ে যাবে। পদার্থবিজ্ঞানের মাস্টার ছেলে ব্যাংকে চাকরি করে, ফিজিক্সের ছেলে পেলে ব্যাংকে চাকরি করতেছে, এটা এখানে পসিবল। ঠিক আছে, এটা এখানে পসিবল না। তিনটা কারণে। হ্যাঁ, আপনি পারবেন, আপনার অধিকার আছে আপনি জব করার। এখন ঘটনা হচ্ছে আপনি জয়েন করবেন হচ্ছে নন প্রফেশনাল হিসেবে। নন প্রফেশনাল হিসেবে যদি আপনাকে দেখানো যায়, এখানে যে একটা স্যালারি স্ট্রাকচার আমরা দেখাই, আমরা এখানে একটা স্যালারি স্ট্রাকচার দেখাই আপনাদেরকে 2024 এর। নতুনটা আমার কাছে এই মুহূর্তে নেই, আমি এটাই আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন হয়তো বা কিছু কিছু। থাকার কথা একটা দেখাই, এর মাঝখানে অনেক চেঞ্জ আছে। জাস্ট আমি একটা আপনাদেরকে একটা জিনিস দেখাই ধারণা থাকবে। না, দেখি না। আচ্ছা, আমরা এখান থেকে দেখি। দু 2025 পাওয়া যাবে মনে হচ্ছে। হ্যাঁ, পাওয়া গেছে। এখানে একটা দেখাই, এটাও না। আচ্ছা, এখানে জাস্ট সংক্ষেপে একটা জিনিস দেখেন, এখানে যখনই কেউ কোনো একটা জবে জয়েন করে, এটার অনেকগুলো হিসাব আছে বাংলাদেশের মতোই।
আপনি যখন পড়াশোনা করে জয়েন করবেন তখন জয়েন করবেন হচ্ছে এইখানে, ঠিক আছে? আর আপনি পড়াশোনা করছেন একটাই, জয়েন করবেন আরেক জায়গায়, জয়েন করবেন এখানে। পার্থক্য দেখছেন? একই। অর্ধেক প্রায় অর্ধেক বেতন। আপনার জবের যে কোনো জায়গায় জয়েন করার অধিকার আছে, কোনো সমস্যা নাই। পার্থক্য এটা। ঠিক আছে? পড়াশোনা করে মানে ওই সাবজেক্টে, স্পেসিফিক সাবজেক্টে পড়ে ওই সাবজেক্টে জব। হ্যাঁ, আপনি মনে করেন যে ডেন্টিস্ট, ডেন্টাল সার্জন পড়াশোনা করছেন, ডেন্টালজিতে পড়াশোনা করছেন, আর আপনি হঠাৎ করে চিন্তা করেন না আমি ডেন্টিস্ট হব না, হ্যাঁ আমি ব্যাংক, ঠিক আছে, ব্যাংকে চাকরি করব। এটা হচ্ছে সর্বোচ্চ টাকাটা যদি, হ্যাঁ আপনি ব্যাংকে শুরু করবেন এই টাকা দিয়ে। আপনার নামের পাশে সব থাকবে, কিন্তু আপনাকে দেবে এটা। আপনি এখন মনে করেন যে গভর্নমেন্ট অফিসারের, আপনি বললেন যে আমি পুলিশ হব, আপনি ডেন্টিস্ট কিন্তু আপনি পুলিশ হবেন, আর্মি হবেন, আপনার স্যালারি শুরু হবে এখান থেকে। ঠিক আছে ভাইয়া, সবাইকে আমার পক্ষ থেকে শুভরাত্রি। আবার কথা হবে, আবার দেখা হবে। কালকে সবাই একটু জয়েন করার চেষ্টা করেন, হ্যাঁ আপনি একটু আগায় যান। 17 তারিখ পর্যন্ত যেমন করে কথা হচ্ছে হবে, আমাকে একটু করে যেতে হবে, আমার একজন ইয়ে আসছে। ঠিক আছে, সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফিজ। আর মুশফিক সাহেব আপনাকে স্বাগতম, ভালো লাগবে। জি, ট্রাই করে দেখি। ট্রাইয়ের কিছু নাই। মিটিংটা কিছু হয়েছে জানাচ্ছে, কনফার্ম করছে? একটা মিটিং হওয়ার কথা ছিল। হ্যাঁ ভাইয়া, মিটিংটা হয়েছে। মিটিংটা নিয়ে আমরা এখনো কাজ চলতেছি। একটা ঘটনা হচ্ছে ডাক্তারদেরকে নিয়ে ওদের কিছু প্রবলেম আছে, ঠিক আছে? ওরা এটা এখনো জানায় নাই। অল্প কিছু বলছে আর কি, 2-3টা সাবজেক্টের কথা বলছে। ডাক্তারদেরকে নিয়ে প্রবলেম আছে, এখনো ওরাই ডিসিশনটা জানে না, এটাই হচ্ছে অবস্থা। তো বলছে যে এটা খুব দ্রুতই ডিসিশন হবে, তখন আমরা জানাবো। শুধুমাত্র হেলথ সেক্টরের যারা আর কি স্পেশালাইজ, তাদেরকে নিয়ে ওদের এই কাজটা চলতেছে, এবং অন্যান্য গুলো নিয়ে আলোচনা চলতেছে, এখন ওর জানাবে আর কি। আচ্ছা, আর ডিটেলস আপনাদের সাথে আমি জানাবো আপনাদের। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফিজ। ধন্যবাদ, আল্লাহ হাফিজ। আবির আছেন, আসসালামু আলাইকুম। আল্লাহ। সুমন আছো? হ্যাঁ, শুনছি। ওই যে তুমি আও বিদাসিন বলো না, এটা একটু রোমান্টিক ভাবে বলবা, বিদায় নিবা তো? আচ্ছা, আও বিদাসিন, আল বিদাসিন রোমান্টিক। আপনাদের প্রশ্ন হচ্ছে যে